নির্ধারিত ১৭টি ধারার মধ্যে সীমাবদ্ধ থাকবে বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের ক্ষমতা। এজন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করা ও তাদের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞরা। পাশাপাশি নির্ধারিত ২ মাস পর সেনা কর্মকর্তাদের যেন আবারও এই দায়িত্ব নিতে না হয়, সেজন্য পুলিশের প্রতি দ্রুত আস্থা বাড়ানোর তাগিদ আইনজীবীদের। বুধবার সকাল থেকেই ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা নিয়ে সারা দেশে মাঠে রয়েছে সেনা কর্মকর্তারা। তবে এ সময়ে ফৌজদারি কার্যবিধির নির্ধারিত ১৭টি ধারার বাইরে কোনো নির্দেশনা বা বিচার করতে পারবেন না তারা। অপরাধীদের গ্রেপ্তার, পরোয়ানা কার্যকর করা, জামিন দেয়া, বেআইনি আটক বা গুম ব্যক্তিকে উদ্ধারের তল্লাশি, আইনি প্রয়োজনে নিজে উপস্থিত থেকে যে কোনো জায়গায় তল্লাশি করতে পারবেন সেনা কর্মকর্তারা। এছাড়া বেআইনি সভা সমাবেশ, মিছিল ছত্রভঙ্গ করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় আদেশ দেওয়া ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করার ক্ষমতাও দেয়া হয়েছে। এটা মোবাইল কোর্ট না, মোবাইল কোর্টের আইন ভিন্ন আছে। মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট যিনি ম্যাজিস্ট্রেটই, আর ওনাকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দেওয়া হচ্ছে ফর দি পারপাস। আর্মি এই সিচুয়েশনে একেবারে তারা তো রিমোটেস্ট, একেবারে প্রত্যন্ত অঞ্চল যেখানে সেই পর্যন্ত যায়, তো ওখানে আপনার দেন কোনো মেজার নেওয়ার জন্য বা কোনো অ্যাকশানে নেওয়ার জন্য সেখানে ম্যাজিস্ট্রেটের প্রেজেন্স প্রয়োজন নাই। আর্মির কমিশনড অফিসার যিনি ওই ট্রুপসের যিনি কমান্ডার থাকবেন, উনি ওই পাওয়ারটা উনি এক্সিকিউট করবেন। আইন অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট সেনা কর্মকর্তাদের জেলা ম্যাজিস্ট্রেট বা ডিসির নিয়ন্ত্রণে থাকার কথা। আইনজীবীরা বলছেন, এক্ষেত্রে জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকলে ব্যাহত হবে এর আসল উদ্দেশ্য। তাদের রিপোর্টিংয়ের দায়বদ্ধতায় না আনা হয়, তাহলে তারা রিপোর্টিংয়ের জায়গায় নিজেদের মধ্যে যদি রেখে দেন তাহলে তো কোনো রকমের সমন্বয় হবে না। সমন্বয় না হলে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হবে, এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তো হচ্ছে তাদের কাজের ওপর কোনো নিয়ন্ত্রণ নিতে না পারলে তাদের কাজকে তো কোথাও ভুল করলে সেটাকে সংশোধন করারও সুযোগ থাকবে না। ২ মাসের মধ্যে যদি আসলে সিচুয়েশনটাকে ওনারা ডিল করতে পারেন, ওনারা যেই উদ্দেশ্য নিয়ে করছেন, তাহলে তো আর এটাকে কন্টিনিউ করার আসলে কোনো কারণ দেখি না। অনেক আইনজীবী মনে করেন, নতুন সরকারের ১.৫ মাসে মাঠ প্রশাসন ও থানা পুলিশকে স্বাভাবিক কার্যক্রমে ফেরাতে না পারায় সেনা কর্মকর্তাদের নামতে হলো বিশেষ ম্যাজিস্ট্রেটের ভূমিকায়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে মারা গেছেন। গত রাত ১১টার দিকে আশুলিয়ার গণস্বাস্থ্য হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী। এর আগে বুধবার সন্ধ্যায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় দেখতে পান কয়েকজন শিক্ষার্থী। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের সামনে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত রাতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, চোর সন্দেহে গণপিটুনির শিকার হন তোফাজ্জল হোসেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে তাদের আদালতে নেওয়া হয়। এর আগে বুধবার আলাদা হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কারাগারে পাঠায় আদালত। এ সময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিনগাঁও থানার আলাদা হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অন্তত ২০০ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে। এরই মধ্যে তার দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন আসাদুজ্জামান মিয়া। কিন্তু এখন পর্যন্ত দুদক মামলা না করায় অসন্তোষ জানিয়েছেন বিশ্লেষকেরা। জমি, বাড়ি, ফ্ল্যাট
কি নেই আসাদুজ্জামান মিয়ার। নিজের পাশাপাশি সম্পদ গড়েছেন স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে। বসুন্ধরা ও নিকুঞ্জ এলাকায় রয়েছে অন্তত 2টি বহুতল ভবন। ঢাকা মহানগর ও সাভারে অন্তত 4টি ফ্ল্যাট রয়েছে। এছাড়া ঢাকা, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর ও ফরিদপুরে অন্তত 20 একর আবাদি ও অনাবাদি জমির খোঁজ মিলেছে। 2টি পরিবহন কোম্পানি ও একটি আইটি ফার্মের সিংহভাগের অংশীদার তিনি। আসাদুজ্জামান মিয়া ও তার পরিবার এবং 5 আত্মীয়ের বিরুদ্ধে অন্তত 200 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। এই বিষয়ে আমাদের অনুসন্ধান টিম কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম অব্যাহত আছে এবং অনুসন্ধানে প্রাপ্ত তথ্যপত্রের ভিত্তিতে পরবর্তী সময়ে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞদের মন্তব্য, ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির একটি ন্যাক্কারজনক উদাহরণ এই পুলিশ কর্মকর্তা। তখনকার সরকার তার কাজে ব্যবহার করেছে, আবার তাকে ঢালাও লাইসেন্স দেওয়ার মতন করে ছেড়ে দেওয়া হয়েছে দুর্নীতি করবার জন্য, যার ফলে দুর্নীতিগুলো সে করেছে। আমি তো মনে করি যে এইগুলো অনুসন্ধানের চাইতে সরাসরি মামলা করার মতনই উপাদান পত্র পত্রিকার রিপোর্টে আছে। মামলা করে তদন্তে নামা উচিত ছিল দুদকের। গত 11 সেপ্টেম্বর রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন আসাদুজ্জামান মিয়া। ডিএমপি কমিশনার থেকে অবসরে যান 2019 সালে। পরে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 15 বছরে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের 8 একর জমি বেড়ে হয়েছে 35 একর। রাজধানী ধানমন্ডি, উত্তরা, বাড্ডা, বনশ্রীতে আছে একাধিক প্লট, ফ্ল্যাট। পরিবারের সদস্যদের নামে করেছেন সরকারি প্রতিষ্ঠানের নামকরণ। রেল বিভাগের দুর্নীতির পাশাপাশি ব্যাপক দলীয়করণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পঞ্চগড় 2 আসনের সংসদ সদস্য ছিলেন। পরপর 3 বার নির্বাচিত হয়ে মালিক হন বিপুল সম্পদের। অভিযোগ রয়েছে কোটি টাকা খরচে বিলাসবহুল বাড়ির পাশাপাশি ময়নাদিঘি বাজারে করেন মার্কেট। কাগজে কলমে 2008 সালে মাত্র 8 লাখ টাকার অস্থাবর সম্পত্তি 15 বছরে বেড়ে হয়েছে প্রায় 3 কোটি টাকা। 8 একরের কৃষিজমি বেড়ে হয়েছে 35 একর। ঢাকায় বাড্ডা, উত্তরা, বনশ্রীতে রয়েছে একাধিক প্লট। ধানমন্ডিতে আছে 1800 বর্গফুট আয়তনের বাড়ি। রাস্তাটার পশ্চিম সাইডে ওখানে একটু জায়গা আছে, ওখানে ব্যাংক ডাক হয়েছে, ব্যাংকের সাথে মানে 4 তলা বানাইছে। আর এই বাড়িটা এমপি হওয়ার পরে জমি কিনছে ওইদিকে 2.5 বিঘা, এই পুকুরের দক্ষিণ পাশে। রেলমন্ত্রী হওয়ার সুযোগে পঞ্চগড় রেল স্টেশন ও জেলা স্টেডিয়ামের নামকরণ করেন তার বড় ভাই সিরাজুল ইসলামের নামে। এতে ক্ষুব্ধ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলীয়করণের মাধ্যমে পঞ্চগড়ে একটা মানে সিন্ডিকেটের কারখানা গড়ে তুলেছিলেন। রেল মন্ত্রণালয়ে তার দুর্নীতির শেষ নাই, মানে রেল মন্ত্রণালয়টাকে তিনি ধ্বংস করে দিয়েছেন এবং দুর্নীতির আখড়া বানিয়ে দিয়েছিলেন। রেলমন্ত্রীর দায়িত্ব নেওয়ার 5 বছরে তার 2 ব্যক্তিগত সহকারী ও পরিবারের সদস্যদের সম্পদও বেড়েছে বহুগুণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের লিড পার্টনার দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসা ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ার কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলা হলেও 14 বছর ধরে অগ্রগতি নেই মামলাটির। আবার ফ্লাইওভারে গাড়ির সংখ্যা কম দেখিয়ে দেওয়া হচ্ছে রাজস্ব ফাঁকি। এখন বেলহাসা আইনি পদক্ষেপ নিচ্ছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। একই প্রকল্পে ব্যবসায়ী মুজিবুল হকের সব শেয়ার কেড়ে নিয়ে তাকেও দেশছাড়া করার অভিযোগ আছে ওবায়দুল করিমের বিরুদ্ধে। ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম বড় প্রকল্প যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণ, পরে যেটি নামকরণ করা হয় মেয়র হানিফ ফ্লাইওভার। এটি নির্মাণ ও পরিচালনায় ব্যাপক দুর্নীতির দালিলিক প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। প্রকল্প নির্মাণের দরপত্রে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাইয়ের 3টি খ্যাতনামা কোম্পানি অংশ নিলেও যোগ্য বিবেচিত হয় বাংলাদেশ দুবাইয়ের যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠান বেলহাসা অ্যাকম অ্যান্ড অ্যাসোসিয়েট লিমিটেড, যেখানে লিড পার্টনার হিসেবে বেলহাসার নাম উল্লেখ আছে। এই যৌথ বিনিয়োগের প্রতিষ্ঠানে বেলহাসার শেয়ার 60% আর অ্যাকম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের শেয়ার 40%। আবার অ্যাকম ইঞ্জিনিয়ারিংয়ে ওবায়দুল করিমের 50% শেয়ারের পাশাপাশি 10% তার বন্ধু রবিউল হোসেনের এবং 40% মুজিবুল হকের ছিল। সিটি কর্পোরেশন 2005 সালে
ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ দেওয়ার সময় শর্ত ছিল যে লিড পার্টনার বেলহাসার শেয়ার কোনোভাবেই পরিবর্তন করা যাবে না এবং তারা নির্মাণ কাজ শেষ করার 5 বছরের আগে কোনোভাবেই শেয়ার ছেড়ে চলে যেতে পারবেন না। অভিযোগ আছে ফ্লাইওভারের কার্যাদেশ পাওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে ওরিয়ন বেলহাসা সহ অন্য শেয়ারহোল্ডারদের একে একে তাড়াতে থাকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। প্রথমে হামলা মামলা দিয়ে বড় শেয়ারহোল্ডার মুজিবুল হককে দেশত্যাগে বাধ্য করা হয়। অবৈধভাবে বোর্ড মিটিং দেখিয়ে ওবায়দুল করিম তার ছেলে সালমান ও জামাই মেহেদি হাসানের নামে কোম্পানির সব শেয়ার হস্তান্তর করা হয়। একইভাবে দুবাইয়ের প্রতিষ্ঠান বেলহাসার শেয়ারও জাল জালিয়াতি করে হাতিয়ে নেওয়া হয় ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের নামে। এমনকি যৌথ বিনিয়োগকারী কোম্পানির নাম পাল্টে নতুন নাম দেয়া হয় ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড, যা সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে দলিলপত্র ঘেঁটে জানা গেছে। অনুসন্ধানে দেখা যায় শেয়ার জালিয়াতিতে জাল সই ও প্রতারণার অভিযোগে ওবায়দুল করিমের বিরুদ্ধে আদালতে মামলাও করে বেলহাসা। এ ব্যাপারে বেলহাসার সাথে ইমেইলে যোগাযোগ করা হলে জালিয়াতির মাধ্যমে তাদের শেয়ার সরিয়ে নেওয়ার বিষয়টি স্বীকার করে দুবাইয়ের প্রতিষ্ঠানটি। একমের নাম দেওয়া হয় অফ ওরিয়ন গ্রুপ, যেখানে একমের মধ্যে ওরিয়ন গ্রুপ বলতে কোনো শব্দ নাই। বেলহাসার সমস্ত সিগনেচার জাল করেছে, একমের সমস্ত সিগনেচার জাল করেছে। জাল করে ওবায়দুল করিমের ছেলে সালমান করিম, তার মেয়ের জামাই মেহেদি হাসান, তাদেরকে ইনক্লুড করেছে, করে একমটাকে পুরোপুরি নিজের করেছে। বেলহাসার যে শেয়ার হোল্ডিংটা ওইটা ওখানে মাত্র 5% করেছে এবং 95% ওবায়দুল করিম ওরিয়নের সাথে মিলে এটাকে ডাইলিউট করে ফেলেছে। যদি লিড কোম্পানি না থাকে কোনো কোম্পানি বিডের পরে, তাহলে এই কন্ট্রাক্টটাই বাতিল হয়ে যায়। এখানে যে জালিয়াতি হয়েছে, এখানে ক্রিমিনাল অফেন্স হয়েছে, সিভিল অফেন্স হয়েছে। অনুসন্ধানে জানা যায় ফ্লাইওভার নির্মাণ ব্যয় 670 কোটি টাকা ধরা হলেও প্রিফারেন্স শেয়ারের বিপরীতে 5 ব্যাংক থেকে 600 কোটি টাকা সংগ্রহ করেন ওবায়দুল করিম। পরে প্রকল্পের ব্যয় বাড়িয়ে 670 কোটি টাকা থেকে করা হয় 2378 কোটি টাকা। এবারও 2150 কোটি টাকা বন্ড ডিসকাউন্টের মাধ্যমে তোলা হয় অগ্রণী সোনালী জনতা ও রূপালী ব্যাংক থেকে। সরেজমিনে ঘুরে দেখা যায় মেয়র হানিফ ফ্লাইওভারে চলাচলকারী বহু যানবাহন থেকে টোল আদায় করা হলেও রসিদ দেয়া হচ্ছে না। আবার কিছু যানবাহনে দায়সারাভাবে ছাপানো রসিদ দেয়া হলেও টাকা নেয়ার হিসাব থাকছে না কম্পিউটারের সফটওয়্যারে। ফলে চুক্তি অনুযায়ী এই ফ্লাইওভার থেকে আদায়কৃত টোলের 5% সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকলেও ওই জালিয়াতির কারণে সরকার পাচ্ছে অনেক কম টাকা। এই টোল আদায়ের হিসাবেও আছে ব্যাপক গড়মিল। সড়ক ও জনপথ বিভাগের হিসাব বলছে মেয়র হানিফ ফ্লাইওভারে প্রতি ঘন্টায় বিভিন্ন ধরনের যানবাহন চলে 8,000 থেকে 10,000। সে হিসাবে টোল আদায় হবার কথা বছরে প্রায় 1200 কোটি টাকা। আর ওরিয়ন হিসাব দিচ্ছে বছরে টোল আদায় হয় 140 কোটি থেকে 178 কোটি টাকা। এসব অভিযোগের বিষয়ে ওরিয়নের কাছে জানতে চাওয়া হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের মতো আচরণ করলে বিএনপিরও একই দশা হবে, কেউই টিকতে পারবে না। দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার ঠাকুরগাঁওয়ে এক জনসভায় দলের সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁয়ের হরিপুরে এই জনসভার আয়োজন করে জেলা বিএনপি। এতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, জনপ্রিয় হতে হবে। আওয়ামী লীগের মতো আচরণ করলে তাদেরও একই দশা হবে, কেউ টিকতে পারবে না। আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে আমরা টিকতে পারবো না, একই রকম দশা হবে আমাদেরও, তাই না? সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করছি, লড়াই করছি, বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার আকুণ্ঠ অনুরোধ যে আপনারা নিজেদেরকে মানুষের কাছে প্রিয় বানান। মির্জা ফখরুল আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী সহ সব সম্প্রদায়ের সংখ্যালঘুরা দেশের আমানত, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ, তাই না? হিন্দু সম্প্রদায়ের মানুষ, তাই না? তারা তো আমাদের আমানত নাকি? আমরা হচ্ছি বৃহত্তর সংখ্যাগোষ্ঠী, আমাদের আমানত হচ্ছে এই সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা, তাই না? তাদেরকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের।
ছাত্র জনতার আন্দোলনে মুক্ত দেশ ততদিন স্বাধীন থাকবে যতদিন সঠিক আচরণ ধরে রাখা যাবে, এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অন্তর্বর্তী সরকারকে ভোটের জন্য বছরের পর বছর সময় দেবে না জামায়াত। দলের আমির জানান, শিগগিরই নির্বাচনী রোডম্যাপের জন্য যৌক্তিক সময় ইস্যুতে দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান আরও জানান, বৃহত্তর স্বার্থে যে কোনো দলের সাথে জোট করতেও আপত্তি নেই। গত 15 বছর ছিল বিপর্যয়ের কাল, তবে এবার পুনরুত্থানের পথে জামাতে ইসলামী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নানা কর্মসূচি নিয়ে রাজপথে উজ্জীবিত নেতাকর্মীরা। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগের প্রশংসা করলেও নির্বাচনের জন্য খুব বেশি সময় দিতে রাজি নন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। যে সংস্কারগুলো করলে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই সংস্কার করার জন্য যেটুকু সময় দরকার ন্যূনতম সময় তাদের নেওয়া উচিত, এর বাইরে নয়। আমি বলেছি যে বছরের পর বছর নয়, এটা যৌক্তিক সময় বলতে আপনারা পেয়ে যাবেন, আমাদের সুস্পষ্ট বক্তব্য পেয়ে যাবেন, বেশি অপেক্ষা করতে হবে না ইনশাআল্লাহ। আগামী নির্বাচন একক না জোটবদ্ধভাবে, এ প্রশ্নে তিনি বলছেন সময়োপযোগী সিদ্ধান্তই নেবে জামাত। সামনে বিএনপির সাথেও কি জোট হতে পারে? দেশের স্বার্থে যে কারোর সাথে হতে পারে, দেশের স্বার্থকেই আমরা বড় করে দেখব এবং কাদের সাথে এই জোট গঠন করাটা দেশ এবং জাতির জন্য স্বার্থ রক্ষা হবে, সম্মানজনক হবে, এটা আমরা বিবেচনায় নেব। একদিকে জাতির কিছু সংস্কারের প্রশ্ন, আরেকদিকে প্রতিদিন কিছু না কিছু ষড়যন্ত্রের আভাস। এই দুইটা মাথায় নিয়েই এদেশের রাজনৈতিক দলগুলোকে আগামীর পরিকল্পনা নিতে হবে। আমরা এখন রাজনীতিটাকে নিয়েছি বিপন্ন জনগণের পাশে থাকা, বিশাল ক্ষতি হয়ে গেছে। দেশের পরিবর্তিত এই পরিস্থিতিতে বর্তমান সরকারে থাকা কেউ যদি রাজনৈতিক দল গঠনের চেষ্টা করে তা হবে অযৌক্তিক, বলছেন জামাতের আমির। দল নিরপেক্ষ এই অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, তারাই যদি আবার রাজনীতি করার জন্য মাঠে নামেন, দল গঠন করার জন্য নামেন, তাইলে তো তারা নিরপেক্ষ থাকবেন না। তাদের নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক। এটা তো আমরা চাই না। তারা যদি দল করতেই হয় তাইলে তারা এখান থেকে বিদায় নেওয়া তাদের জন্য উত্তম এবং সম্মানজনক। জামাত সহ বিরোধী রাজনৈতিক দল নিশ্চিহ্নে শেখ হাসিনা সরকার যা করেছে তা নজিরবিহীন বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। অস্ত্র এবং গুলি নিজ দেশের জনগণের বুকে ছুড়ে তারা রাজনীতি করবে কেন? তারা তো একটা সন্ত্রাসী দল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোনো রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা জেলা সফর করছেন না। ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে সফর করেছেন। বুধবার দুপুরে শরীয়তপুরে শহীদদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় শেষে কথা বলেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট করাকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন। মতবিনিময়কালে প্রতিটি শহীদ পরিবার থেকে অন্তত একজনের কর্মসংস্থান করতে সরকারের প্রতি আহ্বান জানান। সভায় জেলার নিহত ও আহতদের তালিকা তৈরি করা হয়। তাহলে এটা তো আমাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা, যারা আমাদের কথায় এভাবে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, তাদের ঘরে ঘরে গিয়ে তাদের কথাগুলো শোনা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জনতার যে রায় প্রতিফলিত হয়েছে তার প্রতি বিশ্বস্ত থাকবেন অধ্যাপক আলী রিয়াজ। তাকে সংবিধান সংস্কার কমিশনে প্রধান করার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা জানান তিনি। বুধবার এই রাজনৈতিক বিশ্লেষককে সংবিধান সংস্কার কমিশনে প্রধান করে আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে অধ্যাপক রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন, কার্যপরিধি নির্ধারণ ও কমিশনকে সাচিবিক সহায়তা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে 11 সেপ্টেম্বর এই দায়িত্ব দেওয়া হয়েছিল ডক্টর শাহদ্দিন মালিককে। তখন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে 6টি কমিশন গঠন এবং প্রধানদের নাম ঘোষণা করেন অন্তর্বর্তী সরকার প্রধান। আন্দোলনে নিহতদের পরিবারকে 5 লাখ এবং আহতদের সর্বোচ্চ 1 লাখ টাকা দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ফাউন্ডেশনের নির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় জানানো হয় আহতদের জন্য ক্ষতিপূরণ যত দ্রুত সম্ভব দেওয়া হবে। একটি স্মরণ সভা করে শহীদ পরিবারের কাছে চেক হস্তান্তর করা হবে। ফাউন্ডেশনের দেওয়া ক্ষতিপূরণ সরকারের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে। সমাজের সব স্তরের মানুষ, প্রবাসী, বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে অনুদান দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। এছাড়া
গণ আন্দোলনের ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য দলিল ও স্মৃতিচিহ্ন সংরক্ষণের কাজও করা হবে বলেও জানানো হয়। এবং দেশের বাইরেও যারা রাজধানীতে আবারও দেখা দিয়েছে পানির সংকট। মিরপুর, আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবরের বাসিন্দারা জানিয়েছেন সংকটের কারণে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। ঢাকা ওয়াসা ৭০ ভাগ পানি উত্তোলন করে ভূগর্ভ থেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন সংকট কাটাতে যেন ভূগর্ভস্থ পানির উত্তোলন আর বাড়ানো না হয়। প্রতি বছর জুলাই আগস্টে বাড়ে গরমের তীব্রতা। এ সময়ের পর থেকে কয়েক মাস দেখা দেয় পানির সংকট। এমন পরিস্থিতি রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার একটি ব্যাচেলর মেস এটি। নিয়মিত পানির সংকট থাকায় বিপাকে এখানকার বাসিন্দারা। বাথরুমেও যাওয়ার মতন কোনো অবস্থা নেই, আর গোসল তো আমরা 4 দিন যাবত করতেইছি না কেউ, আর খাওয়াও আপনার বাইরে থেকে খাইতে হচ্ছে। আমরা টোটালি একেবারে অসহায়। এখন আমাদের আর কিছুই করার নেই। আমরা যে পাশে থেকে পানি নিয়ে আসবো তারও কোনো সিস্টেম নেই, পাশের বাসারও সেম অবস্থা। শুধু মিরপুর নয়, পানি সংকট দেখা দিয়েছে আগারগাঁও, মোহাম্মদপুর, আদাবর, মালিবাগ, জুরাইন, নিউ মার্কেট এলাকাতেও। মোটর দিয়ে টেনেও পাওয়া যাচ্ছে না পানি। আমার সবাই বলে পানি নেই কেন, পানি নেই কেন। লাইনে যে পানি নেই এটা তো কেউ বোঝে না, কেউ জানেও না। আর আমারে খালি পানি কথা, পানি কেমনে হোক আমারে ম্যানেজ করতে হবে। আশা করে রাতে 1:30টায় বা 2টায় ওই সময় পানি দিয়ে পানি আনতে হয়। অনেক কষ্ট আমার, মনে করেন প্রায় আধা ঘন্টার মতো পানি দিতে হয়। তারপরে এই ধরনের কষ্টটা আজকে 2 মাস যাব। পানির সংকট নিয়ে ওয়াসার একাধিক কর্মকর্তাকে ফোন দিলেও কেউ এ বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি। ঢাকায় দৈনিক পানির চাহিদা 265 কোটি লিটার। এর প্রায় 70 ভাগই ভূগর্ভস্থ থেকে সরবরাহ করে ওয়াসা। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি, না হয় শঙ্কা আছে ভূপৃষ্ঠ দেবে যাওয়ার। ভূগর্ভস্থ পানির লেয়ারটা যদি নিচে নেমে যায় তাহলে এক ধরনের ঝুঁকি তৈরি করে ল্যান্ডস্লাইড হওয়ার, সামান্য ভূমিকম্পে এই ধরনের বড় ধরনের বিপর্যয় আসতে পারে। ওয়াসাতে আমরা প্রকল্প ভিত্তিক, অর্থাৎ যত বেশি দূর থেকে পানি আনা যাবে তত বড় প্রকল্প হবে, তত বেশি করে এটি প্রকল্প বাণিজ্য হবে। এই ধরনের একটি প্রবণতা আমরা সুদীর্ঘ সময় ধরে ওয়াসাতে লক্ষ্য করছি। পানির সংকট দূর করতে জলাধার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা সংকটে ভুগছে সিলেটের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম দামে বিক্রি, বিদ্যুৎ বিভ্রাট, ঋণের সুধার ও বৈরী আবহাওয়ায় আরও তীব্র হয়েছে সেই সংকট। এছাড়াও ভারত থেকে চোরাই পথে আসা নিম্নমানের চায়ের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বাজার। গত বছর রেকর্ড উৎপাদন হলেও এবার লক্ষ্য পূরণে দেখা দিয়েছে সংশয়। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। বাজার নিয়ন্ত্রণ করতে ডিম মুরগির দাম নির্ধারণ নয়, করতে হবে খাবার এবং বাচ্চার দাম নির্ধারণ। খামারিরা বলছেন সরকার নির্ধারিত ডিম মুরগির নতুন দামে লাভবান হবে কর্পোরেট গ্রুপগুলো। আর কর্পোরেট ব্যবসায়ীরা বলছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো গেলে ডিম মুরগির দাম আরও কমানো সম্ভব। আগস্টের বন্যায় দেশের 7 জেলায় 4000 পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে 500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। বন্যার পরেই ব্রয়লার মুরগির দাম বাড়তে শুরু করে। 1 মাসের ব্যবধানে 9% বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে 160 টাকায়। এমন পরিস্থিতিতে ব্রয়লার মুরগির কেজি সর্বোচ্চ 179 টাকা 59 পয়সা ও প্রতিটি ডিমের দাম 11 টাকা 87 পয়সা ঠিক করে দেয় সরকার। খামার পর্যায়ে যদি 1 কেজি ব্রয়লার মুরগি 169 টাকায় বিক্রি হয়, তো সেখানে যুক্ত হবে আরও কমপক্ষে 30 টাকা যুক্ত হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাবে। কিন্তু তারা মাত্র 3 টাকা যুক্ত করেছেন। তবে এটা বাজারের সাথে সামঞ্জস্য নয়। গত 1 মাসে মুরগির খাবারের 50 কেজির বস্তায় দাম কমেছে প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে সরকার ডিম মুরগির দাম যৌক্তিক পর্যায়ে বেঁধে দিয়েছে বলে মত ব্যবসায়ীদের। ডলার রেট যদি কমে যায় 90 টাকা এসে পড়ে, তাহলে তো ওই যত পার্সেন্ট ব্রয়লারের দাম ডলারের দাম বেড়েছে, যেমন আমরা 34% বা 35% ডলার রেট, এটা যদি কমে যায় তাহলে 35% দাম কমে যাবে। ভোক্তা পর্যায়ে দাম কমানোর সুফল পেতে তদারকি বাড়ানোর উপর জোর দেওয়ার তাগিদ এই ব্যবসায়ী নেতার। খামার থেকে ডিম নিয়ে পাইকারের কাছে বিক্রি করা, অথবা পাইকাররা খুচরা বিক্রেতা, তাদেরকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, তাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, তারা যেন অতিরিক্ত ডিম
দাম, ব্রয়লারের দাম বা সোনালির দাম রাখতে না পারে। প্রতি মাসে ডিম মুরগির দাম নির্ধারণের সিদ্ধান্তে প্রান্তিক খামারিদের মতামতকে প্রাধান্য দেওয়ার আহ্বান খামারিদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারত থেকে কম মূল্যে ও কম শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হলেও বাজারে তেমন কোনো প্রভাব নেই। আমদানিকারকরা বলছেন, ভারত সরকার পেঁয়াজ আমদানির ওপর থেকে শুল্ক কমালেও সে দেশের ব্যবসায়ীরা শুল্ক প্রত্যাহারের সমপরিমাণ দাম বাড়িয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমবে। মঙ্গলবার বিকেল থেকে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। প্রথম দিনে 4টি ট্রাকে 123 টন পেঁয়াজ আমদানি করা হয়, আর বুধবার আমদানি করা হয় 19টি ট্রাকে 590 টন পেঁয়াজ। ভারত থেকে কম দামে আমদানি হলেও দেশের বাজারে পেঁয়াজের দামে তেমন প্রভাব পড়েনি। ভারতীয় পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে পাইকারিতে 85 ও খুচরা পর্যায়ে 90 টাকা বিক্রি হচ্ছে। আমদানিটা বেশি হলে বাজারটা কম হতে পারে এই আশা ব্যক্ত করে আমরা মনে করি কালকে মালটাল আমরা নেইনি। পেঁয়াজ বেচছে 85 টাকা, 2 দিন আগে বেচলাম 90 টাকা, 95 টাকা, আজকে 85 টাকা বেচতেছি। আরও বেশি বাসা হয়তো ঢুকলে পারে, দাম কমে যেতে পারে। এই সপ্তাহে আসি আজকে কিনলাম 84 টাকা, বাজার একটু আগের কাছে হালকা কম। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি না বাড়লে বাজারে দামের তেমন প্রভাব পড়বে না। আমদানি খবরে 2 থেকে 4 টাকা কমলেও আবারও পেঁয়াজের দাম বাড়তে পারে। ইন্ডিয়াতে ইতিমধ্যে যে ট্যাক্সটা কমে গেছে, এর ফলে ইন্ডিয়া মার্কেটে আবার মোকামে ওদের মালের দাম আবার ওই যতটুকু কমাইছে অতটুকু আবার বাড়ে গেছে। আমরা মনে করতেছি না যে আহামরি এখানে দাম কমবে, এরকম কোনো কিছু মনে করতেছি না। তবে আশা করি 2-1 দিন এরকম গরম থাকবে, তারপরে আশা করা যায় কম হয়ে যাবে আর কি। শনিবার ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্যে প্রতি টন $550 থেকে কমিয়ে $400 নির্ধারণ করে, আর শুল্ক 40% থেকে কমিয়ে নির্ধারণ করা হয় 20%। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জে পেঁয়াজের দাম কেমন? আর যেহেতু এখন আমদানি হচ্ছে তারপরেও দাম কমছে না, ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? দেখুন, আমরা নিউজে যেটা দেখলাম যে আসলে ভারত রপ্তানি মূল্য কমিয়েছে এবং রপ্তানি শুল্ক কমিয়েছে এই যে আমদানিকৃত পেঁয়াজে, কিন্তু এর আসলে প্রভাব বাজারে এখনো পড়েনি। আমরা যেটা দেখছি যে গত 7 দিন ধরে আসলে যে দরে বাজারে আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে, আজও আসলে ঠিক একই দরে বিক্রি হচ্ছে। আপনি যদি বলি যে গতকালকেও চাঁপাইনবাবগঞ্জে আসলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে, যেটি আমদানি পেঁয়াজ সেটি বিক্রি হয়েছে 92 টাকা কেজি দরে, আজকে হয়তো 90 বা 91 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই আমদানির খবরে আসলে 1 থেকে 2 টাকা পেঁয়াজের দাম কমেছে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যে পেঁয়াজ ব্যবসায়ী আছেন তারা। আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জের যে সোনা মসজিদ স্থলবন্দর রয়েছে, সেই সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে এখনো আসলে পেঁয়াজ আসছে না বাংলাদেশে। এটি আসলে আমদানি কারকদের একটু জটিলতার কারণে পেঁয়াজ আসছে না বলে আমাদেরকে জানানো হয়েছে। এই পেঁয়াজ আসলে হয়তো বাজার কিছুটা স্থিতিশীল হবে বলে ধারণা করছেন তারা। তবে ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই পেঁয়াজ আমদানির খবরে আসলে দেশের বিভিন্ন জায়গাতে পেঁয়াজের দাম খুব বেশি কমেনি। আসলে যে বিষয়টি দাঁড়িয়েছে যে রপ্তানি মূল্য কমালেও আসলে ভারতীয় যে ব্যবসায়ীরা রয়েছে, সেই ভারতীয় ব্যবসায়ীদের কারসাজির কারণে আসলে তারা খুব বেশি সুবিধা পাচ্ছেন না বা দাম কম পাচ্ছেন না, এমনটাই জানাচ্ছেন। এবং এই কারণে আসলে বাজারের যে পেঁয়াজের দাম সেটি এখনো কমছে না। তবে ব্যবসায়ীরা আরও একটি কথা বলছেন, যেহেতু দীর্ঘদিন আমদানি বন্ধ ছিল, এই আমদানি পুরোপুরি চালু হয়ে গেলে বা প্রয়োজনের চেয়ে বেশি যখন পেঁয়াজ আমদানি শুরু হবে তখন আসলে এই দামটি কমতে পারে। আপনাকে যদি বলি যে দেশে এখন আমাদের চাঁপাইনবাবগঞ্জের বাজারে আসলে দেশি পেঁয়াজ রয়েছে, এবং এই দেশি পেঁয়াজ পাবনার যে পেঁয়াজটা আসলে সবচেয়ে ভালো মানের যে পেঁয়াজ উৎপাদন হয় পাবনায়, সেই পাবনার পেঁয়াজটাও চাঁপাইনবাবগঞ্জের বাজারে বিক্রি হচ্ছে। তো দুই বাজারে মিলিয়ে আসলে এখন যে বিষয়টি দাঁড়াচ্ছে যে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে, এবং এটি যদি আমদানি বাড়ে তবে পেঁয়াজের দাম কমতে পারে, এমনটাই ব্যবসায়ীরা বলছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। নানা সংকটে ভুগছে সিলেটের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি, বিদ্যুৎ বিভ্রাট, ঋণের সুদহার ও বৈরী আবহাওয়ায় সংকট আরও বাড়ছে।
এছাড়াও ভারত থেকে চোরাই পথে আসছে নিম্নমানের চা। গত বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হলেও এবার লক্ষ্য পূরণে দেখা দিয়েছে সংশয়। দেশের ১৬৮টি বাগানের মধ্যে সিলেটে আছে ১৩৮টি চা বাগান। ১৭০ বছরের পুরনো এ শিল্প এখন নানা সমস্যায় জর্জরিত। প্রতি কেজি চায়ের উৎপাদন খরচ ২০০ টাকার বেশি হলেও নিলামে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়। ব্যাংক সুদের হার ৯% থেকে বেড়ে হয়েছে ১৪.৫%। এছাড়া চোরাই পথে ভারত থেকে নিম্নমানের চা আসায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা। মূলত ব্রোকার্সদের সিন্ডিকেটের কারণে চা শিল্প ধ্বংসের পথে বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রতিকূল আবহাওয়া এবং বিদ্যুৎ বিভ্রাটে নষ্ট হচ্ছে গুণগত মান। ২০২২ সালে জাতীয়ভাবে কেন্দ্রীয়ভাবে চায়ের শ্রমিকরা আন্দোলন করলো, প্রায় ১ মাস বাগান বন্ধ ছিল। তখন থেকে বাগান ধ্বংস শুরু হয়েছে। ২০২৩ সালে এসে দরপতন, মানে ৮০ টাকা ৭০ টাকা কেজি চা বিক্রি হয়েছে। যে চার উৎপাদন ব্যয় হলো ২২০ থেকে ২৫০ টাকা, ওই চা বিক্রি হচ্ছে ১০০ টাকার নিচে। নিলাম মূল্য উৎপাদন খরচের চেয়ে কম থাকায় লোকসানে বাগান মালিকরা। ওনারা যেভাবে দেশের সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছেন, স্টেপ নিচ্ছেন পরিবর্তনের জন্য, এটা যদি চাল শিল্পর ব্যাপারে ওনারা সেম একটা স্টেপ নেন, এখানে আমাদের 10টা প্রপোজাল আছে, ওনারা দেখে এটার স্টেপ নিলে চা শিল্পটা বাঁচবে। ২০২৩ সালে ১৭০ বছরের রেকর্ড ভেঙে ১০ কোটি ২৯ লাখ কেজি চা উৎপাদন হয়। এবছর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০ কোটি ৮০ লাখ কেজি। প্রথম ৩ মাসে চা উৎপাদন হয়েছে মাত্র ১৭,৪৮,০০০ কেজি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, চা শিল্পে অনেকগুলো সংকটের কথা বলা হচ্ছে, সেগুলো সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আর যারা চা বাগান মালিক রয়েছেন তারা কি বলছেন এই বিষয়ে? দেখুন, আসলে সিলেটের যে ব্যবসা বাণিজ্য কিংবা পর্যটন যাই বলেন না কেন, বেশিরভাগ আসলে এই যে চা শিল্পের সঙ্গে এবং এখানকার যে চা শিল্পটি বর্তমানে রয়েছে, চা শিল্প কিন্তু নানামুখী সমস্যায় এখন জর্জরিত। এবং আমরা চা শিল্পের সঙ্গে যারা জড়িত রয়েছেন সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যে বিষয়টি বলছেন বর্তমানে কিন্তু এই যে চায়ের যে নিলাম মূল্য সেটি কিন্তু একেবারেই কম। তারা বলছেন যে উৎপাদন যে খরচটা হয় তার থেকে কিন্তু তারা যে নিলাম মূল্য থেকে যে দামটি পাওয়া যায় সেটি তুলনামূলক অনেকটাই কম। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, তারা বলছেন যে আসলে তারা এই যে চা শিল্পের যে পরিচালনা করার ক্ষেত্রে তারা বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে যে লোনটি নিয়ে থাকেন, সেই লোনের সুদের হার হচ্ছে 13% করে তাদেরকে কিন্তু পরিশোধ করতে হয়। তো সেটিতে তাদের যে দাবিটি সেটি হচ্ছে যে বর্তমানে যেহেতু আসলে চা শিল্প একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তারা দাবি করছেন আগে কিন্তু 9% হারে কিন্তু তারা সুদ প্রদান করতেন। তো সেক্ষেত্রে তারা এখন দাবি করছেন যে এই সংকটকালীন সময়ে তারা যেন এই আগের যে 9% হারে সুদ প্রদান করতেন সেটি যেন আসলে তারা এখনো করতে পারেন। এটি কি বিষয়। পাশাপাশি তারা বলছেন যে এই ধরনের যে নানামুখী সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে আসলে সিলেটের বেশ কিছু সংখ্যক বাগান কিন্তু এই মুহূর্তে আসলে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি তারা এটিও জানিয়েছেন আমাদেরকে যে বর্তমানে একটি বাগান কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়ে গেছে, মানে এই যে সংকটের কারণে, এই সমস্যাগুলোর কারণে। সেক্ষেত্রে তাদের প্রধানতম দাবিটি হচ্ছে যে এই যে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে তারা যে লোনটি নিয়ে থাকেন সেটি। রানা মজুমদার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। যাচ্ছি পরের খবরে। 3 বছরের বেশি সময় ধরে নষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের এমআরআই মেশিন। ফলে বেসরকারি হাসপাতালে এমআরআই করতে রোগীদের গুনতে হচ্ছে কয়েক গুণ বাড়তি টাকা। হাসপাতালের পরিচালক জানিয়েছে মেরামতের জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কাজ হয়নি। 2018 সালের 19 এপ্রিল চট্টগ্রাম মেডিকেলে প্রায় 10 কোটি টাকা মূল্যের এমআরআই মেশিনের কার্যক্রম শুরু হয়। ওয়ারেন্টির সময় শেষ না হতেই একাধিকবার মেরামতের পরও 2021 সালে আরেক দফা নষ্ট হলে আর ঠিক করা হয়নি। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালে এমআরআই করতে আসা রোগীরা। বেসরকারি হাসপাতাল থেকে এমআরআই করতেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। একটা দিছে অন্যটা নষ্ট, এটা কাজ করে না। এখন এটা কি জানি, এরা অনেক লোক ঘুরে যাইতেছে। এমআরআই মেশিন এটা খারাপ হয়ে গেছে, মানুষে আসে সেবা পাচ্ছে না। এইখানে করলে ৫,০০০ টাকা খরচ, বাইরে মিনিমাম এটার দাম আপনার ২৫,০০০ টাকা খরচ। ওয়ারেন্টি পরবর্তী সময়ে সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে রক্ষণাবেক্ষণ চুক্তি না থাকায় সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে চিকিৎসকরা। এমআরআই মেশিনটা খুব 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 জরুরি, বিশেষ করে ব্রেইন, স্পাইনাল কর্ড, ডিফারেন্ট জয়েন্টস, ইভেন কি পেটের রোগের জন্য এই পরীক্ষাটা খুব জরুরি।
যেটা মাত্র আমরা 3 থেকে 4 হাজার টাকা দিয়ে করি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে মেশিন মেরামতে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ে বারবার যোগাযোগ করেও মেলেনি সমাধান। মেশিনের জন্য আমরা প্রায় 30 থেকে 40 বার চিঠি করেসপন্ডেন্স করেছি। এখন আবারও করব। ধর্ম উপদেষ্টা ওনাকে আমরা এই সম্পর্কে জানিয়েছি, উনি স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলাপ করে এই বিষয়টা সুরাহা করবো আমাদেরকে আশ্বস্ত করেছে। শিগগিরই মেশিনটি মেরামত করা না গেলে এটি একেবারেই অকার্যকর হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমিউটার ট্রেন চালুর 2 মাস পরও আন্তনগর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মাদারীপুরের শিবচরবাসী। 3টি আন্তনগর ট্রেন স্টেশনটির ওপর দিয়ে গেলেও থামে না একটিও। পদ্মা সেতু দিয়ে যাতায়াত করা সব ট্রেন স্টপেজ দেওয়ার দাবি এলাকাবাসীর। 2 মাস হলো চালু হয়েছে মাদারীপুরের শিবচর রেল স্টেশন। বর্তমানে 3টি কমিউটার ট্রেন দিনে থামছে 6 বার। তবে থামছে না কোনো আন্তনগর ট্রেন। এতে শিবচর সহ আশেপাশে এলাকার মানুষ পূর্ণাঙ্গ রেল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এই রুটে যতটা যাত্রীর চাপ আছে সেই অনুযায়ী আসলে ট্রেনের সংখ্যাটা কম। এখানে যদি আরও এক্সট্রা 1 বা 2টা ট্রেন অ্যাড করা হয় তাহলে যাত্রীরা ভোগান্তির হাত থেকে আর কি রক্ষা পাবে। সকালে 2টা ছাড়ে আবার সকাল থেকে একটা বাজে, তো এইভাবে করলে প্যাসেঞ্জার আসে না, তো চলে জায়গা। যদি ট্রেন বাড়া যায় সরকারে তাহলে আরও জনগণের জন্য আরও সুবিধা হবে। যাত্রীদের সঙ্গে একই মত পোষণ করেছেন শিবচর রেল স্টেশন কর্তৃপক্ষ। আর প্রশাসন জানিয়েছে আরও ট্রেন স্টপেজ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে যে ট্রেন 3টা মোট 6 বার আপ ডাউন করে, এখানে যাত্রী সেবার মান ওনারা ভালোই পাচ্ছেন, যাত্রীও পাচ্ছি, মোটামুটি ভালো যাত্রী হয়। আর দূরপাল্লার ট্রেনগুলো যদি এখানে স্টপেজ হয় তাহলে যাত্রীর সেবা আরও বাড়বে, যাত্রী চাপও বাড়বে। বর্তমানে কমিউটার ট্রেন যে 2টি শাটল ট্রেন রাজবাড়ী হয়ে ঢাকা যায় সেগুলো প্রতিদিন থামে, কিন্তু দূরপাল্লার যে এক্সপ্রেসওয়ে যে এক্সপ্রেস ট্রেনগুলো আছে সেগুলো আসলে থামে না। দূরপাল্লার ট্রেনগুলোকে আমরা থামানোর জন্য আমরা রেল কর্তৃপক্ষের কাছে আমাদের লিখিতভাবে আমরা তাদের কাছে আবেদন জানাবো। শিবচর স্টেশনের উপর দিয়ে 3টি আন্তনগর ট্রেন যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাই।